আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হচ্ছে মূলত আজকের ক্লাসটি হচ্ছে মূলত সিমেন্টিক্স, মরফোলজি অ্যান্ড লিটারেচারের উপর স্পেশাল সাজেশন। আমি হচ্ছে মোহাম্মদ রাহাতুল ইসলাম, ইয়োর ইংলিশ ট্রেনার। তো আজকে কে কোথা থেকে ক্লাসটি দেখছেন, স্পেশাল ক্লাসটি, সেটা কমেন্ট করে জানান এবং ক্লাসটি শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডদের দেখার জন্য সুযোগ করে দিন এবং ক্লাসটি যাতে পার্মানেন্টলি থাকে সে ব্যবস্থার জন্য ক্লাসটি আপনারা শেয়ার দিন এবং ঝটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে ক্লাসটি দেখছেন। আজকের ক্লাসটা একটা লং টার্ম ক্লাস এবং এই একটা ক্লাস থেকে আশা করি আগামীকাল আপনি 3 থেকে 5 মার্ক কমন পাবেন। যে মানে একটা ইউনিক টপিক, যে টপিক থেকে আগে অনেকে হচ্ছে ক্লাস করছেন, অনেকে করেননি, বাট আজকের যে টপিকটা, এই টপিক থেকে আপনি হুবহু কোশ্চেন পাবেন, এগুলো হুবহু কোশ্চেন পাবেন। তো আমিও আপনাদের সাথে শেয়ার দিয়ে দিই। তো কে কোথা থেকে ক্লাসটি দেখছেন সেটা কমেন্ট করে জানান এবং হচ্ছে শেয়ার দিয়ে ফ্রেন্ডদের দেখার ব্যবস্থা করেন। ঝটপট শেয়ার দেন। শেয়ার দিয়ে ক্লাসটি ফ্রেন্ডদের দেখার ব্যবস্থা করেন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে ক্লাসটি দেখছেন। কমেন্ট করে জানান। কে কোথা থেকে ক্লাসটি দেখছেন ঝটপট কমেন্ট করে জানান। আর আজকের যে টপিকটা, এটা একটা হট টপিক। এই হট টপিক থেকে আপনি কালকে কমপক্ষে অ্যাটলিস্ট আপনি 3 থেকে 5 মার্ক কমন পাবেন। অ্যাটলিস্ট 3 থেকে 5 মার্ক কমন পাবেন। ঝটপট শেয়ার দেন এবং কমেন্ট করে জানান। ফাতেমা জান্নাত সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। লামিয়া আক্তার কেয়া বলছে জেইউ হল থেকে দেখছি। আচ্ছা, সৌরভ রায় নড়াইল থেকে। সঞ্জিদা আক্তার, ক্লাস কি মাত্র শুরু হলো? হ্যাঁ, ক্লাস মাত্র শুরু হলো। তো আজকের যে স্পেশাল টপিকটা হচ্ছে সিমেন্টিক্স, মরফোলজি অ্যান্ড লিটারেচার যে পার্টটা, সে জায়গা থেকে স্পেশাল সাজেশন। আজকেরটা টোটালি সাজেশন এবং এই সাজেশন থেকে আপনি হুবহু কমপক্ষে 3 থেকে 5 মার্ক কমন পাবেন। তো আমরা দেরি না করে, আমাদের সময় যেহেতু কম, ক্লাসটা একটা লং টার্ম ক্লাস, শুরু থেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন। তো দেরি না করে আমরা শুরু করবো এখনই আমাদের ক্লাসটি। তো আমাদের আজকের টপিক হচ্ছে সিমেন্টিক্স। ফার্স্ট টপিক সিমেন্টিক্স শব্দের অর্থ কি? সিমেন্টিক শব্দের অর্থ হচ্ছে অর্থতত্ত্ব। সিমেন্টিক শব্দের অর্থ কি? সিমেন্টিক শব্দের অর্থ হচ্ছে অর্থতত্ত্ব। ইতিমধ্যে দেখছি যে কমেন্ট করছেন আমার শ্রদ্ধেয় বিসিএস এর স্যার, বিসিএস এর ক্লাস নেন এমডি আবিদুর রহমান স্যার, আজিমপুর থেকে স্যার দেখছেন, ধন্যবাদ স্যার। দেখছে স্বরবর্ণ, বঙ্গমাতা হল থেকে একজন দেখছে, মিমি। তো সিমেন্টিক শব্দের অর্থ কি? সিমেন্টিক শব্দের অর্থ হচ্ছে
অর্থতত্ত্ব। সিমেন্টিক্স সাধারণত ল্যাঙ্গুয়েজের স্টাডি অফ মিনিং নিয়ে কাজ করে। সিমেন্টিক্স কি নিয়ে কাজ করে? সিমেন্টিক্স ল্যাঙ্গুয়েজের স্টাডি অফ মিনিং নিয়ে কাজ করে। প্রশ্ন আসতে পারে সিমেন্টিক্স কি নিয়ে কাজ করে? সিমেন্টিক্স কি নিয়ে কাজ করে? সিমেন্টিক্স ল্যাঙ্গুয়েজের স্টাডি অফ মিনিং, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে অর্থটা, এই অর্থ নিয়ে কাজ করে এবং স্পিকারের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটের উপর ফোকাস করে। কিসের উপর ফোকাস করে? কিসের উপর ফোকাস করে? স্পিকারের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটের উপর ফোকাস করে। কিসের উপর ফোকাস করে? স্পিকারের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটের উপর ক্লাস করে, মানে ফোকাস করে। এর পরবর্তীতে আমরা দেখব সিমেন্টিক্স এর প্রকারভেদ। অ্যাকচুয়ালি সিমেন্টিক্স, মরফোলজি, ফোনোলজি, ফোনেটিক্স এটা এমনই একটা লং টার্ম ক্লাস যেটা মানে এটা একটা টোটাল কোর্স আছে আমাদের অনার্সে, এটা একটা কোর্স করে। আমি যখন ঢাবিতে পড়তাম তখন এই সিমেন্টিক্স, মরফোলজি, ফোনেটিক্স এর উপর একটা কোর্সই ছিল আলাদা। তো আমাদের আজকের ক্লাস যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, মানে ক্লাসটা যতটুকু আপনার অ্যাডমিশনের জন্য প্রয়োজন ঠিক ততটুকু কেটে সেটে যতটুকু ইম্পর্ট্যান্ট কালকের পরীক্ষার জন্য ঠিক ততটুকুই আজকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন সিমেন্টিক্স এর প্রকারভেদ দেখবো। সিমেন্টিক্স এর প্রকারভেদ, সিমেন্টিক্স এর প্রকারভেদ, সিমেন্টিক্স এর প্রকারভেদের হচ্ছে লেক্সিক্যাল সিমেন্টিক্স। লেক্সিক্যাল সিমেন্টিক্স ফার্স্টে আমরা দেখতেছি যে লেক্সিক্যাল সিমেন্টিক্স এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ নিয়ে কাজ করে। তাহলে প্রশ্ন যদি আসে যে কোন সিমেন্টিক্স প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ নিয়ে কাজ করে, প্রতিটি শব্দের একটা সেন্টেন্সে অনেকগুলো শব্দ থাকে, প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ নিয়ে কাজ করে কোনটা? লেক্সিক্যাল সিমেন্টিক্স। প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ নিয়ে কাজ করে কোনটা? লেক্সিক্যাল সিমেন্টিক্স। সামিয়া আইবি মায়া লিখছেন ভাই একটা রিপ্লাই দিয়েন। হ্যাঁ থ্যাংক ইউ সামিয়া আইবি মায়া, সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ক্লাসটা এখন দেখতেছে। তো তারপরে কি? তারপর হচ্ছে সেন্টেন্স সিমেন্টিক্স। দ্বিতীয় টপিকটা হচ্ছে সেন্টেন্স সিমেন্টিক্স। এটা অর্থপূর্ণ বাক্য কিভাবে গঠিত হবে সেটি নিয়ে কাজ করে। একটা বাক্য কিভাবে গঠিত হবে সেটা নিয়ে কাজ করে কোনটা? সেন্টেন্স সিমেন্টিক্স। তাহলে ফার্স্ট আমরা দেখলাম কি লেক্সিক্যাল সিমেন্টিক্স হচ্ছে বাক্যের প্রতিটি ওয়ার্ড নিয়ে কাজ করে, আর সেন্টেন্স সিমেন্টিক্স হচ্ছে টোটাল বাক্যকে নিয়ে কাজ করে। অর্থাৎ লেক্সিক্যাল সিমেন্টিক্স যে ওয়ার্ডের নিয়ে কাজ করে ওই ওয়ার্ডগুলোর সমষ্টি নিয়েই হচ্ছে আপনার সেন্টেন্স সিমেন্টিক্স কাজ করে। বুঝতে পারছেন? তারপরে আসি হচ্ছে মিনিং অ্যান্ড ডিফারেন্স। মিনিং অ্যান্ড ডিফারেন্স, মিনিং অ্যান্ড ডিফারেন্স হচ্ছে রিফারেন্সিয়াল মিনিং, ডোনেটেশন। অর্থাৎ রিফারেন্স দিবে, রিফারেন্সিয়াল মিনিং রিফারেন্স অনুযায়ী যে অর্থ প্রকাশ করে। অর্থাৎ কোন একটা টপিক, কোন একটা প্যাসেজ যদি হচ্ছে আপনি প্রথমে একবার হুট করে পড়লেন, পড়ে বুঝতে পারলেন না, কেন বুঝতে পারলেন না? এমন এমন টপিক থেকে বুঝতে পারেন না, বুঝতে না পারার অন্যতম কারণ হচ্ছে টপিকটা কই থেকে আসছে, কোথা থেকে আসছে। যদি একটা টপিকের একটা প্যাসেজের মাঝখান থেকে 5 লাইন কেটে আপনার উপর সাজিয়ে দেওয়া হয়, প্রশ্নে সাজিয়ে দেওয়া হয়, আপনি বুঝতে পারবেন না, যে প্রথম 4-5 লাইন পড়ে বুঝতে পারবেন না। বুঝতে তখনই পারবেন যখন রেফারেন্সটা দেওয়া থাকবে যে টপিকটা এখান থেকে এসেছে। তো এই যদি বুঝতে পারেন তখন সেটাকে হচ্ছে রিফারেন্সিয়াল মিনিং, যার আরেক নাম হচ্ছে ডিনোটেশন। যার আরেক নাম কি? ডিনোটেশন। এমডি আলামিন হোসেন আকাশ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো তারপর হচ্ছে কনেটেশন মিনিং। কনেটেশন মিনিং, কনেটেশন মিনিংটা হচ্ছে আপনার মানে একটা সংজ্ঞা, এটা সংজ্ঞায়িক মিনিং। অর্থাৎ একটা কোনো কিছু বুঝতে গেলে যে একটা সংজ্ঞা পড়ে বুঝবেন, একটা সংজ্ঞা পড়লে যখন একটা শব্দ বা ধরেন যে আপনার যে সিমেন্টিক্স, সিমেন্টিক্স কি সেটা আপনি জানেন না, যদি সিমেন্টিক্সের সংজ্ঞা জানেন, সেই সংজ্ঞা জানার মাধ্যমে আপনি যখন বুঝতে পারেন তখন সেটাকে বলা হয় কনেটেশন মিনিং বা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইমোশন। কনেটেশন মিনিং, অ্যাসোসিয়েশন অ্যান্ড ইমোশন। তারপর কি আছে? প্র্যাগমেটিক মিনিং। তারপর কি আছে? প্র্যাগমেটিক মিনিং। প্র্যাগমেটিক মিনিং হচ্ছে কনটেক্সট ডিপেন্ডেন্ট ইন্টারপ্রিটেশন। প্র্যাগমেটিক মিনিংটা কি? কনটেক্সট ডিপেন্ডেন্ট ইন্টারপ্রিটেশন। অর্থাৎ এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করবে, বাস্তববাদী মিনিং। মানে একটা কনটেক্সট যদি আপনি পড়েন তার মূল শব্দার্থিক একটা অর্থগত মিনিং পাবেন, আর একটা হচ্ছে আপনি মানে যেটাকে আক্ষরিক মিনিং বলে, আর একটা হচ্ছে ভাবার্থক মিনিং। তো আপনি প্র্যাগমেটিক মিনিংটা হচ্ছে আপনার কনটেক্সট ডিপেন্ডেন্ট অর্থাৎ ভাবার্থক মিনিং। তো এটা কনটেক্সট ডিপেন্ডেন্ট মিনিং কি? তাহলে কি? ভাবার্থক মিনিং। এই পর্যন্ত ক্লিয়ার? একটু ঝটপট কমেন্ট করে জানান যে সিমেন্টিক্সের
যে প্রকারভেদ, প্রথমত দুই প্রকার পড়াইছি, লেক্সিক্যাল সিমেন্টিক্স আর সেন্টেন্স সিমেন্টিক্স। তারপরে মিনিং অনুযায়ী যে তিনটা ভাগ, রিফারেন্সিয়াল মিনিং, কনেটেশন মিনিং আর হচ্ছে প্র্যাগমেটিক মিনিং, এইগুলো ক্লিয়ার কিনা? এগুলো ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। লামিয়া আক্তার কে বলছে আরেকবার বলেন। আচ্ছা আরেকবার হচ্ছে সিমেন্টিক্স। সিমেন্টিক্স শব্দের অর্থ কি? সেটা সিমেন্টিক্স শব্দ হচ্ছে অর্থতত্ত্ব। আর সিমেন্টিক্স মূলত স্টাডি অফ মিনিং নিয়ে কাজ করে, ফোকাস করে স্পিকারের ল্যাঙ্গুয়েজ এন্ড থটের উপর। আর সিমেন্টিক্সের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, লেক্সিক্যাল সিমেন্টিক্স আর সেন্টেন্স সিমেন্টিক্স। লেক্সিক্যাল সিমেন্টিক্স হচ্ছে ওয়ার্ড নিয়ে কাজ করে, সেন্টেন্স সিমেন্টিক্স হচ্ছে একটা সেন্টেন্স নিয়ে কাজ করে। আর মিনিং এন্ড ডিফারেন্সিয়ালের মধ্যে যদি যায়, তারপর হচ্ছে রিফারেন্সিয়াল মিনিং, যেটা হচ্ছে আপনার ডিনোটেশন নিয়ে কাজ করে, কনোটেশন মিনিং যেটা হচ্ছে আপনার কনোটেশন নিয়ে কাজ করে, অ্যাসোসিয়েশন বা ইমোশন যেটাকে বলা হয় সংজ্ঞা, সাংজ্ঞায়িক মিনিং। আর হচ্ছে প্র্যাগমেটিক মিনিং যেটা হচ্ছে ভাবার্থক অর্থ নিয়ে কাজ করে, কনটেক্সট ডিপেন্ডেন্ট ইন্টারপ্রিটেশন। একটু ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। আজকের ক্লাসটা অনেক 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 একটা বড় ক্লাস, কারণ এই ক্লাসে একই সাথে সিমেন্টিক্স, মরফোলজি, একই সাথে সিমেন্টিক্স, মরফোলজি, লিটারেরি টার্মস এন্ড লিটারেচারের উপর স্পেশাল সাজেশন, চারটা টপিক এবং চারটা খুব বি ইউনিটের জন্য এবং সি1 ইউনিটের জন্য খুব একটা মানে কি হট টপিক, খুব হট টপিক। এই চারটা টপিক থেকে আপনি কমপক্ষে 3 থেকে 5 মার্ক কালকে কমন পাবেন। তারপরের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে আছে হচ্ছে আপনার ট্রুথ কন্ডিশনাল বা ফর্মাল সেন্টেন্স। ট্রুথ কন্ডিশনাল বা ফর্মাল সেন্টেন্স, এটি ট্রুথ ভ্যালুজ, ট্রু অ্যান্ড ফলস, ট্রুথ ভ্যালুজ, ট্রু অ্যান্ড ফলস, লজিক্যাল রিলেশন বিটুইন প্রিপজিশন নিয়ে কাজ করে। অর্থাৎ ট্রুথ কন্ডিশনাল যে বা ট্রুথ কন্ডিশনাল সিমেন্টিক্স বা ফর্মাল সিমেন্টিক্স, সেটা হচ্ছে ট্রু ফলস, সত্য মিথ্যা, হ্যাঁ না, লজিক্যাল রিলেশন, যৌক্তিক যে সম্পর্ক, লজিক্যাল রিলেশন, যৌক্তিক সম্পর্ক বিটুইন প্রিপজিশন, মানে প্রিপজিশনের সাথে যে যৌক্তিক সম্পর্ক সেটা নিয়ে কাজ করে। ট্রু ফলস নিয়ে কাজ করে। তারপর হচ্ছে সিমেন্টিক্স এন্ড প্র্যাগমেটিক্স। সিমেন্টিক্স এবং প্র্যাগমেটিক্স এর মধ্যে পার্থক্যটা কি? সিমেন্টিক্স এবং প্র্যাগমেটিক্স এর মধ্যে পার্থক্যটা কি? সিমেন্টিক্স হচ্ছে আক্ষরিক অর্থ দেয়, সিমেন্টিক্স হচ্ছে আক্ষরিক অর্থ দেবে বা লিটারাল ওয়ার্ড অর্থ দিবে। সিমেন্টিক্স হচ্ছে আক্ষরিক অর্থ দিবে, আর প্র্যাগমেটিক্স আক্ষরিক অর্থ না দিয়ে ভাবার্থক অর্থ দিবে। কনটেক্সট এন্ড স্পিকার ইন্টেনশন এটা নিয়ে কাজ করবে। বুঝতে পারছেন যে সিমেন্টিক্স এন্ড প্র্যাগমেটিক্স এর মধ্যে পার্থক্যটা কোথায়? মাসুম স্বাগত বলছেন সেই দিনে কি মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। এটা খুবই শর্ট, একদম খুবই শর্ট করে জাস্ট যে জায়গা থেকে 20 বছরের কোশ্চেন বিশ্লেষণ করে যতটুক থেকে প্রশ্ন এসেছে খুবই মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয় মনে রাখার জন্যই হচ্ছে এতটুক থেকেই করা। এইটার উপর মানে এটা খুবই শর্ট করে করা, অবশ্যই খুব সহজ ভাষায় আপনি যদি মাথায় নিতে পারেন অবশ্যই মনে থাকবে। আচ্ছা তাহলে সিমেন্টিক্স এন্ড প্র্যাগমেটিক্স এর যে পার্থক্য সেটা আমরা যদি উদাহরণে যাই, দেখি যে রেড লেটার ডে এটা কি? এটা কি কেউ বলতে পারবে এটা কি? এটা হচ্ছে একটা ইডিয়াম এন্ড ফ্রেজ এর মধ্যে যায়, তো এটা হচ্ছে একটা ফ্রেজ ইডিয়াম। তো রেড লেটার ডে হচ্ছে যদি আমি সিমেন্টিক্সে যাই তখন সেটার অর্থ দিবে লাল চিঠির দিন, তখন সেটার অর্থ দিবে কি? লাল চিঠির দিন। বাট হচ্ছে প্র্যাগমেটিক সিমেন্টিক্সে যায় তাহলে সেটার অর্থ হচ্ছে স্মরণীয় দিন, যেটা হচ্ছে আমরা ইডিয়াম ফ্রেজে পড়ে থাকি। রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন। সিমেন্টিক্স রিলেশন, আমাদের পরবর্তী পার্ট হচ্ছে সিমেন্টিক্স রিলেশন।
লামিয়া জান্নাত লিখছেন কমন পাবো তো নাকি এক্সাম হলে কাঁদতে হবে? এক্সাম হলে কাদার কোনো কারণ নাই আপু, আপনি কমন পাবেন আশা করছি। যদি আশা করছি সিমেন্টিক্স মরফোলজি লিটারেচার থেকে যদি প্রশ্ন তো দেবেই, 3 থেকে 5 মার্ক আপনি আজকের ক্লাস থেকে কমন পাবেন। তো সিমেন্টিক্স রিলেশন হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে সিমেন্টিক্স রিলেশনকে। সেটা হচ্ছে সিনোনিম, সিমিলার, একই রকম অর্থ দিবে। সমার্থক শব্দ অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে অপোজিট, বিপরীত শব্দ। এটা তো দুটাই জানেন আপনারা। নতুন কি সেটা হচ্ছে হাইপনি, হাইপনি হচ্ছে হায়ারিকাল রিলেশন। অর্থাৎ হায়ারিকাল শব্দের অর্থ কি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে হায়ারিকাল বা হচ্ছে আপনার এই সিমেন্টিক্স হায়ারিকাল একই রকম অর্থ দেয়, যে পদ সোপান সূচক। অর্থাৎ পূর্বের সাথে আগের যে একটা সম্পর্ক, পূর্বের ধরেন একটা প্যাসেজে 5টা লাইন, একটা প্যাসেজে 5টা লাইনে আপনি মাঝখান থেকে একটা লাইন পড়লে তো ওটা বুঝবেন না। এই আগের সাথে আগের যে প্রথম 2টা লাইন বা 3টা লাইন, ওই 3টা লাইনের সাথে এই যে 4th নম্বর লাইনটা, এটার যে রিলেশন, এইটাই হচ্ছে আপনার হাইপোনিম বা হায়ারিকাল রিলেশন। মেটোনিমি, আরেকটা কি আছে মেটোনিমি, পার্ট হোল রিলেশন। এটার আপনার সম্পূর্ণ একটা প্যাসেজের যে রিলেশন, সম্পূর্ণ প্যাসেজের রিলেশন, সেটা হচ্ছে মেটোনিমি। সেটা কি, সেটা হচ্ছে মেটোনিমি, সেটা হচ্ছে মেটোনিমি। তারপর হচ্ছে সিমেন্টিক্স অ্যানালাইসিস। সিমেন্টিক্স অ্যানালাইসিস হচ্ছে এটা সিমেন্টিক্স এক্সামিনেশন অফ মিনিং এর ল্যাঙ্গুয়েজের কাজ করে। প্রশ্ন আসতে পারে সিমেন্টিক্স অ্যানালাইসিস কি নিয়ে কাজ করে? সিমেন্টিক্স অ্যানালাইসিস সিমেন্টিক এক্সামিনেশন অফ মিনিং নিয়ে কাজ করে। সিমেন্টিক অ্যানালাইসিস কি নিয়ে কাজ করে? সিমেন্টিক অ্যানালাইসিস সিমেন্টিক্স এক্সামিনেশন অফ মিনিং নিয়ে কাজ করে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। রাব্বি ইসলাম বলছেন হাইপোনিমটা আরেকবার বলেন। হাইপোনিম হচ্ছে হায়ারিকাল রিলেশন। অর্থাৎ আবার বলি একটা প্যাসেজে 5টা লাইন থাকবে। যদি একটা প্যাসেজে 5টা লাইন থাকে, আপনি হুট করে যদি 4th নম্বর লাইন পড়ে, আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? এই যে প্রথম 1 2 3 এই 3টা লাইনের সাথে 4th লাইনটা সাংগতিপূর্ণ, যার কারণে প্রথম 3 লাইন না পড়ার কারণে যে 4th লাইন বুঝতে পারতেছেন না। এই 4th লাইনের মিনিংটা বুঝতে হলে যে প্রথম 3 লাইন পড়া লাগতেছে, এই 3 লাইন এইটুক পড়ার কারণই হচ্ছে হাইপোনিম বা হায়ারিকাল বা সুবান সূচক বা মানে শুরু থেকে যে একের পর পার্ট বাই পার্টের যে মিনিংটা, সেটাই হচ্ছে হায়ারিকাল রিলেশন বা হাইপোনিম। সামিয়া রহমান লিখছে যে ভাইয়া বুঝি নাই, কি বোঝেন নাই আবার একটু কমেন্ট করে জানান। কি বোঝেন নাই সেটা একটু ঝটপট কমেন্ট করে জানান। তারপর হচ্ছে সিমেন্টিক্স অ্যানালাইসিস, তো বললাম আমি সিমেন্টিক্স এক্সামিনেশন অফ মিনিং এর ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। সিমেন্টিক্স এর এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? একটু ঝটপট কমেন্ট করে জানান ক্লিয়ার কি না, বা ক্লিয়ার কি না। একটু ঝটপট কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। আর সিমেন্টিক্স আমাদের শেষ, আমরা এবার চলে যাব মরফোলজিতে। সিমেন্টিক্স আমাদের ইতিমধ্যে শেষ করে ফেলছি, এবার যাবো হচ্ছে মরফোলজি। মরফোলজি শব্দের অর্থ কি? মরফোলজি শব্দের অর্থ হচ্ছে শব্দতত্ত্ব। মরফোলজি শব্দের অর্থ কি? মরফোলজি শব্দের অর্থ হচ্ছে শব্দতত্ত্ব।
একটু ভালো করে অ্যাটেন্টিভলি ক্লাসটা করেন। এরপরেই হচ্ছে ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রশ্ন সাজানো হয়েছে যা গত কয়েক বছরে এসেছে এবং এই টপিক থেকে প্রশ্ন রিপিট হয়, জানেন এই টপিক থেকে প্রশ্ন রিপিট হয়। তো সেই প্রশ্ন যেগুলো রিপিট হবে সেইগুলো সুন্দর করে সাজানো হয়েছে। তো আপনারা একটু মন দিয়ে ক্লাসটা করেন, পরবর্তীতে প্রশ্ন সলভের সময় তাহলে বুঝতে পারবেন যে কতটুকু আপনার মাথায় ঢুকছে এবং কতটুকু ঢুকেনি। তো তার আগে বলবো ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন যাতে করে আপনি পরবর্তীতে ক্লাসটা দেখতে পারেন। যদি কোনো জায়গায় না বুঝে থাকেন আরেকবার বুঝলে তখন বুঝতে পারবেন। তো মরফোলজি বা শব্দতত্ত্ব, মরফোলজি শব্দের অর্থ কি? শব্দতত্ত্ব। মরফোলজি শুরুতে আমরা দেখব প্রিফিক্সন। প্রিফিক্সন হচ্ছে আমরা ক্লাস 9 এ 10 এ 7 এ শিখছে সাফিক্স প্রিফিক্স পড়ে যাচ্ছি। ক্লাস 9 10 6 7 এ সাফিক্স প্রিফিক্স পড়ে যাচ্ছি। সেই সাফিক্স প্রিফিক্স কোন জায়গা থেকে যাচ্ছে সেটা আমরা কখনো জানিও না, জানতেও চাইনি, শুনতেও চাইনি, কিন্তু আজকে আমরা জানবো সেটা কোন জায়গা থেকে যাচ্ছে। সেটা হচ্ছে মরফোলজি বা শব্দতত্ত্ব থেকে আসছে। মরফোলজি বা শব্দতত্ত্ব থেকে আসছে প্রিফিক্সন। দ্য অ্যাডিশন অফ দ্য প্রিফিক্স টু এ বেস ওয়ার্ড, মূল ওয়ার্ডের সাথে কোনো কিছু যদি প্রি মানে কি, প্রি মানে কি, প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে কি, প্রি মানে পূর্বে, ফিক্স মানে কি, এই ফিক্সড মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান করবে, মূল ওয়ার্ডের পূর্বে অবস্থান করবে। তাহলে কি হবে? মূল ওয়ার্ডের পূর্বে অবস্থান করবে। মূল ওয়ার্ড কি? হ্যাপি। হ্যাপির পূর্বে যে আন, আন যুক্ত হয়েছে, এই আন প্রিফিক্স যুক্ত হয়ে মিনিং হয়েছে আনহ্যাপি। ক্লিয়ার? ওয়ার্ডটা হচ্ছে কি? আনহ্যাপি। তাহলে হ্যাপির সাথে প্রিফিক্স আন যোগ করে অর্থটা হচ্ছে আনহ্যাপি। এই যে পূর্বে কিছু যোগ করা হচ্ছে এটাই হচ্ছে প্রিফিক্সন। তারপর কি হচ্ছে? সাফিক্সন। সাফিক্স হচ্ছে পরবর্তীতে যেটা যোগ হবে, দ্য এডিশন অফ দ্য সাফিক্স টু এ বেস ওয়ার্ড, অর্থাৎ মূল শব্দের সাথে পরবর্তীতে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে সাফিক্স। মূল শব্দের সাথে পরবর্তীতে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে সাফিক্স। ওয়াক, ওয়াক, ওয়াকের সাথে ইডি যুক্ত হয়ে, ওয়াকের সাথে ইডি যুক্ত হয়েছে ওয়াক। তাহলে মূল ওয়ার্ড ওয়াক এর সাথে ইডি যুক্ত হয়ে ওয়াক হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে সাফিক্সন। তাহলে প্রিফিক্স সাফিক্স কোথা থেকে এসেছে? প্রশ্ন আসতে পারে প্রিফিক্স সাফিক্স কোথা থেকে এসেছে, তখন সেটা উত্তর হবে মরফোলজি থেকে এসেছে বা শব্দতত্ত্ব থেকে এসেছে। এটা এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন ঘুরে বাংলার মধ্যেও দিয়ে দিতে পারে, জানেন, গ্রামারে, বাংলা গ্রামারও দিতে পারে। এবং বাংলা গ্রামারে এই যে আপনার শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, এখানে যে পার্ট গুলা, এইটা থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে যে ধ্বনিতত্ত্ব থেকে কি এসেছে, শব্দতত্ত্ব থেকে কোনটা এসেছে। তো ওইখান থেকে প্রশ্ন এসে থাকে, ওটা বাংলায় দিয়ে দিতে পারে, ইংলিশে আপনার এখানেও দিয়ে দিতে পারে। তারপর কি হচ্ছে? ইনফ্লেকশন। তারপর কি? ইনফ্লেকশন, দ্য মডিফিকেশন অফ ওয়ার্ড টু ইন্ডিকেট গ্রামাটিক্যাল ফিচার্স। অর্থাৎ ইনফ্লেকশনটা কি? গ্রামাটিক্যাল ফিচার্স, ফোকাস করে কোথায়? গ্রামাটিক্যাল ফিচার্স, অর্থাৎ ব্যাকরণগত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে মানে মডিফাই করার জন্য যে ইন্ডিকেট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আপনার ইনফ্লেকশন। আমরা দেখতে পারি ডগ, ডগ একটা শব্দ সিঙ্গুলার, এর সাথে এস যুক্ত হয়েছে, এই এস হচ্ছে ইনফ্লেকশন। এই এস কি? এই এস হচ্ছে ইনফ্লেকশন। এই এস কি? এস হচ্ছে ইনফ্লেকশন। এই ডগ মূল ওয়ার্ডের সাথে এস যুক্ত ডগস প্লুরাল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনফ্লেকশনের উদাহরণ। তার পরবর্তীতে কি? সি, সির সাথে এর যুক্তে সিস, তখন এটা পসেসিভ হয়ে যাচ্ছে। একইভাবে আশা করি বুঝতে পারছেন। তার পরবর্তীতে আমরা আসি কম্পাউন্ডিং। তারপরে কি আছে? কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংটা হচ্ছে দ্য কম্বিনেশন অফ টু আর মোর ওয়ার্ডস ফ্রম এ নিউ ওয়ার্ড। একটা বেজ ওয়ার্ডের সাথে, একটা বেজ ওয়ার্ডের সাথে দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়ে যে একটা নতুন শব্দ গঠন করবে,
যে একটা নতুন শব্দ গঠন করবে, একটা বেজ ওয়ার্ডের সাথে এক বা একাধিক শব্দ যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করবে সেটা হচ্ছে কম্পাউন্ডিং। সেটা কি? সেটাই হচ্ছে কম্পাউন্ডিং। যেমন ব্ল্যাক বোর্ড, ব্ল্যাক বোর্ড দুটা শব্দ যোগ হয়ে, এই ব্ল্যাক এবং বোর্ড দুটা শব্দ যোগ হয়ে কি হচ্ছে? একটা শব্দ হচ্ছে ব্ল্যাকবোর্ড। একইভাবে হোয়াইট বোর্ড, তাহলে কি হচ্ছে? হোয়াইট বোর্ড। আবার দেখেন বুক, বুক সেল, বুক প্লাস সেল দুটা যুক্ত হয়ে হচ্ছে বুক সেল। আমি আপনাদের রিকোয়েস্ট করব এখানে কমেন্টে হুটহাট কমেন্ট না করে বিষয়গুলো আপনি ক্লাসের দিকে মনোযোগ দেন। কালকে আশা করি এখান থেকে 3 থেকে 5 মার্ক হুবহু কমন পাবেন। রাইট, ফারা ইসলাম লিখেছেন টু আর মোর ওয়ার্ড কানেক্টেড কম্পাউন্ডিং। রাইট রাইট রাইট। তারপর হচ্ছে কনভার্সন। কনভার্সন হচ্ছে the process of changing the word class of a word without adding any affixation, interchange of parts of speech। এই ইন্টারচেঞ্জ অফ সংক্ষেপে মনে রাখার জন্য আমি কি নাম দিয়েছি? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কে আমরা বলতে পারি যে কনভার্সন। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কে আমরা কি বলতে পারি? কনভার্সন। আবারও বলি, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কে আমরা কি বলতে পারি? কনভার্সন। যেমন নাউন টু ভার্ব একটা হচ্ছে, যেমন গুগল, গুগল হচ্ছে নাউন টু গুগল, এই টু গুগল হচ্ছে তখন সেটা ভার্ব। একইভাবে কি ভার্ব টু নাউন, রান এটা ভার্ব, আর এই ভার্বের সাথে তারপরে এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে ইয়ে রান হবে, এখানে হচ্ছে ইয়ে রান হবে, তো তখন সেটা হচ্ছে নাউন। আশা করি এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা? ঝটপট কমেন্ট করে জানান যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। ঝটপট কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। তারপরে আমরা চলে যাচ্ছি রিডুপ্লিকেশন। তারপরে চলে যাচ্ছি রিডুপ্লিকেশন। রিডুপ্লিকেশনটা হচ্ছে দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড or part of a word to convey a particular meaning। অর্থাৎ আংশিক বা হুবহু রিপিটেশন, অর্থাৎ আংশিক বা হুবহু যদি আবার রিপিট হয়, যদি কোনো একটা শব্দের আংশিক বা হুবহু যদি রিপিট হয়, কোনো একটা শব্দের আংশিক বা হুবহু যদি রিপিট হয় তখন সেটাকে বলা হয় রিডুপ্লিকেশন। কোনো একটা শব্দের আংশিক বা হুবহু যদি রিপিট হয় তখন সেটাকে বলা হয় রিডুপ্লিকেশন। যেমন টিক টক, টিক টক, আপনার টিকটক করে না, মনে করেন যে টিক টক, টিকটক, টিক এই যে শব্দটা, এটার আপনি দেখেন এই ও জায়গা এখানে আই ছিল, এটা পরিবর্তনে এখানে ও হয়ে গেছে, আই পরিবর্তনে ও হয়ে গেছে, একটা শব্দের আংশিক পরিবর্তন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে রিডুপ্লিকেশন। অনোমেটোপেমিক রিপ্রেজেন্টেশন অফ এ চেক সাউন্ড, বুঝতে পারছেন? onomatopic representation of a clock sound, onomatopic representation of a clock sound। অর্থাৎ ওই যে আপনি দেখেন যে টিকটক, টিকটক অর্থাৎ ঘড়ির কাঁটা যেরকম টিকটক টিকটক করে চলে না, সেটা কি বোঝাচ্ছে? onomatopic representation of a clock sound। মিম লিখছেন রিপিট হলে রিডুপ্লিকেশন, অবশ্যই রিপিট হলে রিডুপ্লিকেশন, তবে মনে করবেন, মনে রাখবেন যে সেটা হুবহু রিপিট হচ্ছে বা হচ্ছে আংশিক পরিবর্তনে রিপিট হচ্ছে, তখন সেটা রিডুপ্লিকেশন। হুবহু কেমন হচ্ছে? বাই বাই, বাই আছে আবার বাই আছে, দুটা মিলে আবার একটা শব্দ হচ্ছে। ইনফর্মাল ওয়ে অফ এ সে টু গুড বাই, গুড বাই বলার যে ইনফর্মাল ওয়েটা সেটাই হচ্ছে বাই বাই। তারপরে আসতেছে হচ্ছে, এটা কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা, ঝটপট কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা।
ঝটপট কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা, ঝটপট কমেন্ট করে জানান। তারপর আসতেছে ব্লেন্ডিং। তারপর কি? ব্লেন্ডিং, দ্য কম্বিনেশন অফ এ পার্টস অফ টু ওয়ার্ড টু ফর্ম এ নিউ ওয়ার্ড। অর্থাৎ দুটা শব্দ যুক্ত হয়ে, দুটা শব্দ যুক্ত হয়ে যখন একটা নিউ ওয়ার্ড তৈরি হচ্ছে, তখন সেটা হচ্ছে আপনার দুটো শব্দ মিশিয়ে যখন নতুন শব্দ তৈরি হচ্ছে, তখন সেটা হচ্ছে ব্লেন্ডিং। আরে ব্লেন্ডিংটা মনে রাখবেন কিভাবে, শর্ট টেকনিক। ওই যে আপনি মনে রাখবেন যে নিজের মতো করে ব্লেন্ডারে কোনো কিছু দিয়ে ওই যে মাখিয়ে ঝামিয়ে, মানে একটা মানে অনেকগুলো একটা জুস বানাবেন, জুস বানাতে গেলে অনেক কিছু দিয়ে একটা ব্লাইন্ড করে তারপর তো আপনি সেটা জুস হবে। তো মনে করবেন যে অনেক কিছু ব্লাইন্ড করে, দুই বা ততোধিক শব্দ ব্লাইন্ড করে যখন নতুন শব্দ গঠন হবে, তখন সেটা হচ্ছে ব্লেন্ডিং। তখন সেটা হচ্ছে ব্লেন্ডিং। ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটো যদি একসাথে করে, তখন সেটাকে বলা হয় ব্রাঞ্চ। তখন সেটাকে বলা হয় ব্রাঞ্চ। স্পুন প্লাস ফর্ক, স্পুন প্লাস ফর্ক দুটো একসাথে যোগ হয়ে যখন নতুন শব্দ গঠন হয়, তখন সেটাকে বলা হয় স্পোর্ক। ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার? আমরা এবার চলে গেলাম প্রশ্নে পর্বে। আচ্ছা, আমি তো এত সময় পড়াইলাম, এত টাইম তো পড়াইলাম, বিস্তারিত বুঝাইলাম, আমাদের ফনেটিক্স মরফোলজি অলরেডি শেষ। এখন ওইটা থেকে ইতিপূর্বে কি প্রশ্ন এসেছিল আর কি আসতে পারবে তার সাজেশন। তো একটু ঝটপট উত্তর দেন তো। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রিফিকশন? প্রিফিকশনের এক্সাম্পল কোনটা? ঝটপট কমেন্ট বক্সে জানান প্রিফিকশনের এক্সাম্পল কোনটা। একটু ঝটপট কমেন্ট বক্সে জানান প্রিফিকশনের এক্সাম্পল কোনটা। একটু ঝটপট জানান যে প্রিফিকশনের এক্সাম্পল কোনটা। ঝটপট জানান। আরফিন হক লিখছেন একে বি, নাওফেল মোহাম্মদ বিন ইসলাম লিখছেন একে বি, আব্দুল্লাহ লিখছেন একে বি, নীরব সিয়াম ইরাম লিখছেন হচ্ছে রিবিউল্ড একে বি, সুমাইয়া আক্তার নুপুর লিখছেন একে বি, এমডি আবরার আহমেদ জয় লিখছেন একে বি, মিমো লিখছেন বি, রিবুল্ড। আচ্ছা, রিবুল্টই হবে। আচ্ছা, কেন হচ্ছে না ক্যাচ? এখানে প্রিফিকশন মানে কি? পূর্বে শব্দ মূল একটা প্রিফিক্স যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন হচ্ছে, তখন সেটা প্রিফিকশন। আমরা ইতিমধ্যে পড়ে এসেছি। তা ক্যাটসে তো ওটা হচ্ছে না। আচ্ছা, সুইমিং এ কি হচ্ছে? প্রিফিক্স যুক্ত হচ্ছে, কোনো কিছু যুক্ত হচ্ছে? হয়নি। ওয়াকিং এ কি ওয়াকের আগে কিছু যুক্ত হচ্ছে? হয়নি। রিবিল্ডটা কি হচ্ছে? রি প্লাস বিল্ড, অর্থাৎ যে পুনর্নির্মাণ, অর্থাৎ এই রি যুক্ত হয়ে বিল্ডের সাথে যুক্ত হয়ে নতুন যে একটা শব্দ গঠন করছে, সেটাই হচ্ছে প্রিফিকশন। শব্দের পূর্বে কিছু যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠন করবে, সেটাই হচ্ছে প্রিফিকশন। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 2, what type of morphological process is involved in the formation of the word unhappiness? এটা কোন ধরনের ফরমেশনের মধ্যে যায়? সেটা একটু ঝটপট কমেন্ট করে জানান যে এটা কোন ধরনের ফরমেশনের মধ্যে যায়। আনহ্যাপিনেস কোন ধরনের ফরমেশনের মধ্যে যায়? ঝটপট কমেন্ট করে জানান। ঝটপট কমেন্ট করে জানান যে হোয়াট টাইপ অফ মরফোলজিক্যাল প্রসেস ইজ ইনভলভড ইন দ্য ফরমেশন অফ দ্য ওয়ার্ড আনহ্যাপিনেস? কম্পাউন্ডিং, রিডুপ্লিকেশন, সাফিক্সন, ডি নাম্বার হচ্ছে নন। কোনটার মধ্যে যায় একটু ঝটপট কমেন্ট করে জানান। ইতিমধ্যে কমেন্ট করতেছে নীরব সিয়াম ইরাম সি, আরফিন হক সি, আসফিয়া জান্নাত চুমকি সি, জয় লিখছেন 2 সি, মারিয়া ইসলাম সি, ফারা ইসলাম সি, মামুন শাওকাত লিখছেন এ। কিভাবে হলো এ আমার মাথায় আসলো না, যাই হোক ব্যাখ্যা দিব আমি। পার্থ বাসক লিখছেন সি, লামিয়া জান্নাত লিখছেন সি, নীরব সিয়াম ইরাম লিখছেন সি সাফিকশন, তামিমা হামিদ লিখছেন সি। হ্যাঁ, উত্তর সি হবে।
সাফিক্সন হবে পরবর্তীতে, অর্থাৎ আনহ্যাপি, আনহ্যাপি প্লাস নেস, এর পরবর্তীতে এই নেস সাফিক্স যুক্ত হয়ে এটা হচ্ছে সাফিক্সন। আশা করি বুঝতে পারছেন। তার পরবর্তীতে হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং, 3 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনফ্লেকশনাল মরফেম। ইনফ্লেকশনাল মরফেম কোনটা? ইনফ্লেকশন আমি পড়াইছি, ইনফ্লেকশন পড়াইছি। তাহলে এবার বলেন যে ইনফ্লেকশনাল মরফেম কোনটা? এলওয়াই ইআর আইএনজি এস। ইনফ্লেকশনাল মরফেম কি ছিল? ইনফ্লেকশনাল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার ইনফ্লেকশনাল যেটা ছিল সেটা হচ্ছে আপনার ওই যে গ্রামাটিক্যাল চেঞ্জের জন্য যখন কোনো কিছু অ্যাড করা হবে, গ্রামাটিক্যাল টার্ম চেঞ্জের জন্য যখন কিছু অ্যাড করা হতো তখন সেটা ছিল ইনফ্লেকশনাল মরফেম। তো এটা এখানে কোনটা হবে ঝটপট কমেন্ট করে জানান। তিনে কি হবে ঝটপট কমেন্ট করে জানান। সামিয়া আক্তার নূপুর, তিনে ডি। তাসনিম সারা, তিনে ডি। লামিয়া আক্তার কেয়া এস। তনিমা হামিদ এস। আসিফা জান্নাত চুমকি এস। মাহিরা জাহান, তিনে ডি। ফারহা ইসলাম, তিনে ডি। লামিয়া জান্নাত এস। রাব্বি ইসলাম ডি। সামিয়া রহমান ব্যাখ্যা দিয়ে দিয়েছে সিঙ্গুলার থেকে প্লুরাল। আরফিন হক ইনি লিখছেন ডি। মিমো লিখছেন এস। আচ্ছা উত্তর এসই হবে, কারণ গ্রামাটিক্যাল চেঞ্জের জন্য এসই হয় এখানে। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস ইন দ্য ওয়ার্ড বুক সেলফ। এই বুক সেলফের ফরমেশনটা, গঠনটা কিভাবে হয়েছে ঝটপট কমেন্ট করে জানান। ঝটপট কমেন্ট করে জানান বুক সেলফ কিভাবে হয়েছে, বুক সেলফ কিভাবে হয়েছে ঝটপট কমেন্ট করে জানান। সামিয়া রহমান লিখছেন 4 বি। নীরব সিয়াম ইরাম লিখছেন হচ্ছে কম্পাউন্ডিং। তাসনিম সারা লিখছেন 4 বি। কানিস ফাতেমা প্রীতি লিখছেন বি। আসফিয়া জান্নাত চুমকি লিখছেন কম্পাউন্ডিং। আসফিয়া জান্নাত চুমকি ইনি লিখছেন কম্পাউন্ডিং। আসফিয়া জান্নাত চুমকি লিখছেন কম্পাউন্ডিং। তাসনিম সারা 4 বি। তামিমা হামিদ হচ্ছে 14 সি, উনি 4 মিস্টেক করে সি লিখতে গেছে, মানে ওইটা মিস্টেক হয়েছে। আবরির হাসান বি। মিম বি। আচ্ছা সবাই কম্পাউন্ডিং। রাব্বি ইসলাম অলরেডি ব্যাখ্যা দিয়েছেন বুক প্লাস সেলফ, বুক সেলফ কম্পাউন্ডিং। উত্তর কম্পাউন্ডিং হবে বুক প্লাস সেলফ, বুক প্লাস সেলফ, বুক সেলফ। তো এটা কম্পাউন্ডিং। আশা করি বুঝতে পারছেন। এগুলো আপনি যেটা সলভ করতেছেন এগুলো সব কিন্তু জাবির প্রশ্ন, এগুলো সবই জাবির বি ইউনিট আর হচ্ছে সি ইউনিটের প্রশ্ন। এখানে বি ইউনিটের প্রশ্ন বেশি। গত 20 বছরের প্রশ্ন বাছাই করে এই ধরনের প্রশ্ন এসেছে, হুবহু সেইগুলোই নেওয়া হয়েছে। এগুলো সব আপনি এটা পারতেছেন মানে আপনি এক একটা প্রশ্ন পারতেছেন। এই যে প্রশ্ন পারতেছেন মানে হচ্ছে কালকের পরীক্ষায় ফনেটিক্স মরফোলজির এক একটা প্রশ্ন পারতেছেন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 নম্বর তো করলাম। 5 নম্বর হচ্ছে which morphological process is involved in the formation of the noun laugher from the verb laugh। লাফ থেকে কিভাবে লাফার হয়েছে, লাফটার হয়েছে, তো সেটার প্রক্রিয়াটা কি হবে সেটা ঝটপট কমেন্ট করে জানান, ঝটপট কমেন্ট করে জানান, ঝটপট কমেন্ট করে জানান। 5-এ কি উত্তর হবে ঝটপট জানান। ঝটপট জানান, ঝটপট।
5-এ কি হবে ঝটপট জানান। ওই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হলে কি হতো একটু মনে করেন, আমি পড়িয়েছিলাম, একটু ঝটপট মনে করেন। আচ্ছা, রাব্বি ইসলাম লিখছেন ড্রাইভেশন, মিম লিখছেন কনভার্সন, ফারুক সরকার লিখছেন সি, এমডি আব্দুল্লাহ লিখছেন কনভার্সন হবে, সামিয়া রহমান লিখছেন কনভার্সন হবে, রাব্বি ইসলাম লিখছেন হচ্ছে ড্রাইভেশন, লামিয়া জান্নাত সি। 5-এ উত্তর হবে সি, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের যে বিষয়টা সেটা যে এখানে আপনার কি ভার্ব থেকে হচ্ছে নাউন হচ্ছিল, তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ না, তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে ওটা কি ছিল, ওটা হচ্ছে ছিল কনভার্সন। ওটা কি ছিল, ওটা ছিল হচ্ছে কনভার্সন। ওটা কি ছিল, ওটা ছিল হচ্ছে কনভার্সন। 6 নম্বর প্রশ্ন কি, 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সাফিক্স ইয়ার ইন দ্য ওয়ার্ড টিচার, ইয়ার ইন দ্য ওয়ার্ড টিচার। এটা একটু উত্তর বলেন তো কি হবে, প্লুরাল মেকার, পাস্ট টেন্স মেকার, কম্পারেটিভ, এজেন্টিভ মেকার। এটা একটা ইউনিক প্রশ্ন, এটা একটা ইউনিক প্রশ্ন। এটা জাহাঙ্গীরনগরের বি ইউনিটের সম্ভবত 15-16 বা 16-17 এরকম একটা সেশনে আসছিল, এবং রাজশাহী ইউনিভার্সিটিতেও হচ্ছে এই প্রশ্নটা আসছিল। What is the function of the suffix here in the word teacher, in the word teacher? উত্তর কি হবে ঝটপট বলেন, ঝটপট কমেন্টে জানান, ঝটপট কমেন্টে জানান। এটা উত্তর হবে এজেন্টিভ মেকার, এটা উত্তর হবে এজেন্টিভ মেকার, এজেন্টিভ মার্কার, সরি এজেন্টিভ মার্কার। এটার উত্তর হবে এজেন্টিভ মার্কার, এটার উত্তর হবে এজেন্টিভ মার্কার। কালকে আশা করি এখান থেকে হুবহু কমেন্ট পেয়ে যেতে পারে। Which of the following words undergoes both prefixation and suffixation? Which of the following words undergoes both prefixation and suffixation? Unhappy, invisible, dogs, running. উত্তর কি হবে ঝটপট বলেন, ঝটপট বলেন উত্তর কি হবে। সাথে উত্তর কি হবে ঝটপট বলেন, ঝটপট। উত্তর হবে ইনভিজিবল। উত্তর কি হবে ইনভিজিবল, উত্তর কি হবে ইনভিজিবল। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা ঢুকে যাচ্ছি লিটারেচারের মধ্যে। আমাদের অলরেডি ক্লাসের অর্ধেকের মতো হয়ে গেছে। আমরা সিমেন্টিক্স এবং মরফোলজি আমরা শেষ করে ফেলছি। আমরা মূল বেস যে বিষয়টা সেটা জেনেছি। যাওয়ার পরে গত 20 বছরের সিমেন্টিক্স এবং মরফোলজি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়টা প্রশ্ন আপনাদের যে সলভ করছি, আপনারা প্রশ্নগুলো সলভ করতে পেরেছেন। এবার এ পর্বে আমরা যাচ্ছি হচ্ছে লিটারেচারে। এবার লিটারেচার প্রথম প্রশ্ন, ব্যালেট ইজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিটে 8-9 সেশনে আসছিল, ব্যালেট কি? ঝটপট কমেন্ট করে জানান দেখি, এতদিন লিটারেচার কি পড়ছেন, ব্যালেট কি? ঝটপট কমেন্ট করে জানান। ব্যালেট কি? ঝটপট কমেন্ট করে জানান, ঝটপট কমেন্ট করে জানান ব্যালেট কি? A rhymic verse, a kind of short condoling poem, a kind of short lyrical poem, a kind of short narrative poem. উত্তর কি হবে? ব্যালেট কি? এটা প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে 8-9 সেশনে এটা আসছিল। ঝটপট কমেন্ট করে জানান ব্যালেট কি?
ঝটপট কমেন্ট করে জানান। সবাই সি সি সি, হ্যাঁ সি সি উত্তর হবে লিরিক্যাল পোয়েম। যদি এখানে পোয়েম কেটে দিয়ে এখানে ন্যারেটিভ পোয়েম দেওয়া হতো তাহলে উত্তর তখন সেটা ডি হয়ে যেত। উত্তর ডি হয়নি কেন জানেন? এরপরে ন্যারেটিভের পরে কিছুই দেওয়া নেই, এটা পোয়েম হবে না শর্ট ন্যারেটিভ স্টোরি হবে না কি হবে, কিছুই দেওয়া নেই। তো এখানে উত্তর হবে এ কাইন্ড অফ শর্ট লিরিক্যাল পোয়েম। দুই নম্বর লিটারেচার প্রশ্ন, এ mournful poem written on the death of someone loved and lost। কোনো কিছু হচ্ছে আপনি খুব বিয়োগার্ত, কোনো প্রিয়তমাকে হারিয়ে ফেলতেছেন, প্রিয়তমার স্মৃতিগুলো হারিয়ে ফেলতেছেন। এই যে স্মৃতি হারানো, এই যে মনের বড় আঘাত, এই যে বেদনা, এই যে বসন্ত গেল, পয়লা ফাল্গুন আসলো, আপনার জীবনে বসন্ত আসলো না, শীতের রিক্ততা এখনো বিরাজ করতেছে, আপনি আপনার প্রিয়তমাকে হয়তো শীতেই হারিয়ে ফেলেছেন। তো সেই যে বিয়োগ, সেই যে বেদনা, সেই যে ব্যথা, এই ব্যথাটা কি হবে? এটা কোন ধরনের লিটারি টার্মের মধ্যে যাবে? ইংলিশে ড্রামাটিক মনোলগ, সনেট, ইলিজি, ব্যালেড, কোনটার মধ্যে যাবে? এটা কোনটার মধ্যে যাবে? ইলিজি। সবাই ইলিজি ইয়ে দিচ্ছে, কারণ আদার্স গুলো কি? আদার্স হচ্ছে ধরেন ড্রামাটিক মনোলগটা হবে না কেন? এটাও বিয়োগান্তক, কিন্তু এটা শর্ট হয় না, এটা একটু লং টার্মের মতো হয়। তারপর সনেটটা কি? সনেট হচ্ছে 14 চরণ বিশিষ্ট, 14টা লাইন থাকে, প্রতিটা লাইনে 14টা ওয়ার্ড থাকে সনেট। এবার এই আমি ইংলিশ থেকে একটা প্রশ্ন করি, জিকের মধ্যে যদি চলে যায় বা বাংলা সাহিত্যেও যদি চলে যায়, প্রায় প্রশ্ন আসে, জিকে তো আসতে পারে, বাংলা সাহিত্য আসতে পারে, ইংলিশও আসতে পারে, যে সনেটের জনক কে আর সনেটের উৎপত্তি কোথায়? এর চেয়ে একটা প্রশ্ন, ইংরেজি সনেটের জনক কে, বাংলা সনেটের জনক কে? ঝটপট করে উত্তর দেন তো, কমেন্ট করে যে মূল সনেটের জনক কে? সনেটের জনক কে? ঝটপট প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেন। সনেটের জনক কে? সনেট হচ্ছে 14 চরণ বিশিষ্ট, প্রতিটা চরণে 14টা করে শব্দ থাকবে, একটা পোয়েম, এটা কবিতা। তো এই কবিতায় এই চতুর্দশপদী, এর আরেকটা বাংলা বলতে পারি, সহজ করে দিলাম আরো, চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতার মূল মানে সনেটের জনক কে? আগে বলেন যে সনেটের জনক কে? আরভিন হক লিখছেন পেত্রাক, ইতালি লামিয়া আক্তার কে, ইংরেজি পেত্রাক, বাংলায় মাইকেল মধুসূদন। রাইট, মূল সনেটের জনক হচ্ছে পেত্রাক, আর বাংলায় হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ইংরেজি যেটা বললাম, আপনার প্রিয়তমাকে হারানোর বেদনা, সেই শীতের রিক্ততা, প্রিয়তমা হারিয়ে যাওয়ার যে বেদনা, এখনো মানে ধরে পৃথিবীতে বসন্ত আসলেও আপনার মনে বসন্ত আসেনি। মনে বসন্ত না আসার কারণ, আপনার প্রিয়তমা আপনি প্রিয়তমাকে হারিয়ে ফেলেছেন, সে হারানোর যে বেদনা, এই যে ভালোবাসার বিয়োগাত্মক বেদনা, এই বেদনা হচ্ছে ইংরেজি। আর ব্যালেড কোনটা? ব্যালেড হচ্ছে গীতি কবিতা। ব্যালেড শব্দের অর্থ কি? গীতি কবিতা। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর প্রশ্ন, টাইম ইজ মানি ইজ অ্যান এক্সাম্পল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15-16 সেশনে আসছিল, টাইম ইজ মানি ইজ অ্যান এক্সাম্পল। এটা কিসের এক্সাম্পল? বি ইউনিটের প্রশ্ন ছিল এটা 15-16 সেশনে। টাইম ইজ মানি ইজ অ্যান এক্সাম্পল, এটা কিসের এক্সাম্পল? ঝটপট কমেন্ট করে জানান। টাইম ইজ মানি, এটা কিসের এক্সাম্পল? এটা কি সিমিলি, নাকি মেটাফর, নাকি পার্সনিফিকেশন, নাকি ব্যালেড? কোনটার এক্সাম্পল? ঝটপট কমেন্ট করে জানান যে টাইম ইজ মানি কোনটার এক্সাম্পল। আরভিন হক বলছে 3 বি, মাসুম সওগাত লিখছে 3 বি, মেটাফর। আচ্ছা, আমরা সময় বেশি নিব না, এখন অনেক বাকি। এটা মেটাফরের উদাহরণ। এবার আসি সিমিলি কেন হলো না? সিমিলি আর মেটাফরের মধ্যে পার্থক্য কি? সিমিলি ভার্সেস মেটাফর, এই দুটার মধ্যে পার্থক্য কি? একটা ওয়ার্ড দিয়ে, দুটা শব্দ দিয়ে
আমরা জেনে নেব সিমিলি আর মেটাফরের মধ্যে পার্থক্য কি। সিমিলিতে সিমিলিতে লাইক লাইক বা অ্যাস থাকবে, সিমিলি যদি হয় লাইক বা অ্যাস থাকতে হবে, কিন্তু মেটাফরে লাইক বা অ্যাস থাকবে না। অর্থাৎ এটাই যে এরকমের যে ওগো প্রিয়তমা মানে নতুন বসন্তে এসেছে, তো আপনার মনেও ধরেন নতুন করে প্রিয়তমা হারিয়ে যাওয়ার পরে নতুন প্রিয়তমা এসেছে, এবার আপনি কি করবেন যদি ফ্লার্ট করতে যান এবার বলবেন ওগো প্রিয়তমা তোমার চোখ দুটা তো হরিণের মতো সুন্দর। এই যে চোখ দুটা হরিণের মতো সুন্দর, হরিণের চোখের সাথে your eyes like, তারপর যদি বলেন যে হরিণের চোখের মতো যে সুন্দর, ওই প্রিয়তমার চোখ যে হরিণের চোখের মতো সুন্দর, যখন এটার সাথে লাইক বা অ্যাস ব্যবহার করতেছে তখন সেটা হয়ে যাচ্ছে সিমিলি। আর লাইক অ্যাস যদি ব্যবহার না করে তখন সেটা হবে মেটাফোর। প্রিয়তমার চোখের সাথে এটা দিয়ে মনে রাখবেন, আমি এই ফানি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি যাতে আপনি মনে রাখতে পারবেন, পরীক্ষার হলে গেলে বুঝতে পারবেন আসলে যে ঝামাই না মানে মাখাই না ফেলেন। যে ভাইয়া বলছিল যে প্রিয়তমার চোখ, এই চোখের সাথে যদি লাইক অ্যাস দিয়ে হরিণের চোখের তুলনা করে তখন সেটা হবে সিমিলি, আর যখন লাইক অ্যাস থাকবে না তখন সেটা হবে মেটাফোর। পার্সনিফিকেশন এবার কি, পার্সনিফিকেশনটা কি, পার্সনিফিকেশন হচ্ছে কোন বস্তুকে ব্যক্তি হিসেবে মনে করা। পার্সনিফিকেশনটা কি, পার্সনিফিকেশন হচ্ছে কোন বস্তুকে ব্যক্তি হিসেবে তুলনা করা, ব্যক্তি হিসেবে মনে করা, ব্যক্তি হিসেবে সেটাকে গ্রহণ করা। তারপর কি ব্যালেট, ব্যালেট শব্দের অর্থ হচ্ছে গীতি কবিতা, এটা আমরা ইতিমধ্যে আগেই জেনেছি। তাহলে টাইম ইজ মানি ইজ অ্যান এক্সাম্পল কি হবে মেটাফোরের, কারণ এই সময়কে সময়কে মানির সাথে তুলনা করছে, বাট এখানে লাইক বা অ্যাস বসেনি, না বসার কারণে এটা হয়ে গেছে মেটাফোর। না বসার কারণে এটা হয়ে গেছে মেটাফোর। তো এটা আবারও বলি কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখার উপায় হচ্ছে ওই যে বলছি যে ট্রিক্সটা আপনার জীবনে নতুন বসন্তে এসেছে, তো নতুন বসন্তে আসলে কি যে ওগো প্রিয়তমা তোমার চোখটা তো হরিণের মতো সুন্দর, তোমার মুখটা তো চাঁদের মতো, তোমার মুখটা তো চাঁদের মতো, এই যে ইয়োর আইস লাইক ওই যে হরিণের চোখের মতো, ইয়োর ফেস লাইক মুন, যে ইয়োর ফেস লাইক মুন, যখন বলবে যে ইয়োর ফেস লাইক বা ইয়োর ফেস অ্যাজ মুন তখন সেটা হয়ে যাবে সিমিলি। আর যখন এটা বলবে না যে ইয়োর ফেস ইজ মুন, ইয়োর ইয়োর আইস ইজ হরিণের আইসের মতো, তো তখন সেটা হয়ে যাবে মেটাফোর। আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ইউ আর এ টাইগার, ইউ আর লাইক এ টাইগার। ইতিমধ্যে এটা আলোচনা করে ফেলছি, আমি বলবো না, বলার আগে ঝটপট কমেন্ট করে জানান ইউ আর লাইক এ টাইগার এটা কি হবে মেটাফোর, বায়োগ্রাফি, বায়োগ্রাফি একটু একটু কারেকশন হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা ধরে নেবেন বায়োগ্রাফি, সিমিলি, সিমিলি, অটোবায়োগ্রাফি। এটা এন হবে না, এটা এ আর হবে, এখানে আর হবে গ্রাফি, এটা একটু টাইপিং এর সময় মিস্টেক হয়েছে, এটা আর হবে। বায়োগ্রাফি, সিমিলি, অটোবায়োগ্রাফি, মেটাফোর। ঝটপট কমেন্ট করে জানান যে 4 নম্বরটা কি হবে। ইতিমধ্যে আমরা জেনে গেছি 4 নম্বর কি হবে, বুঝাই দিয়েছি। 4-এ রাবিয়াল ইসলাম লিখছেন সিমিলি, রাবি সিমিলি, তারপর হচ্ছে আসিফা জান্নাত চুমকি উনিও লিখছেন সিমিলি, উনি লিখছেন 4-এ সি, আরিফ 4-এ সি, সামিয়া রহমান 4-এ সি, সিমিলি, লামিয়াও সিমিলি বলছে। হ্যাঁ রাইট, এটা সিমিলি হবে। এবার আমরা আরো মানে একটা সিস্টেম আপনি কি দেখছেন ক্লাসের, আপনি একটা এমসিকিউ সলভ করতেছেন মানে একটাই সলভ করতেছেন না, 4টা লেটারের টার্ম সম্পর্কে জানতেছেন, একটা প্রশ্নে আপনি 4টা লেটারের টার্ম সম্পর্কে জানতেছেন, শুধু একটাই সলভ হচ্ছে না, 4টা সম্পর্কে জানা হচ্ছে। যেমন মেটাফোর, মেটাফোর আগে আপনি জানাই দিছি। বায়োগ্রাফি হচ্ছে বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি হচ্ছে নিজের যে জীবন বৃত্তান্ত, এটা যদি অন্য কেউ লেখে, অর্থাৎ আমি এমডি রাতুল ইসলাম বা আপনি অমুক, আপনার জীবন বৃত্তান্ত যদি অন্য কেউ লেখে তখন সেটা হবে হচ্ছে বায়োগ্রাফি। আর যদি আমারটা আমি নিজে লিখি তখন সেটা হবে অটোবায়োগ্রাফি। অর্থাৎ নিজেরটা নিজে লিখলে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আর নিজেরটা অন্য কেউ যদি লেখে, আপনার প্রিয়তম যদি লেখে তাহলে সেটা হবে বায়োগ্রাফি।
তারপর দেখেন দ্য ওয়েভস বিসাইড দেম ড্যান্স, সমুদ্রের ঢেউ, মানে এখানে এমন ভাবে আসতেছিল মনে ছিল তারপর সেটা নৃত্য করছে। এটা কিসের কিসের উদাহরণ? সিমিলি, মেটাফর, ভার্স, পার্সনিফিকেশন। বলেন তো ঝটপট করে, ঝটপট করে বলেন যে এটা কিসের উদাহরণ, ঝটপট করে বলেন এটা কিসের উদাহরণ? পাঁচে উত্তর কি হবে? ঝটপট করে বলেন, পাঁচে উত্তর কি হবে? পাঁচে উত্তর কি হবে? ঝটপট করে বলেন। তনিমা হামিদ লিখছেন পাঁচে উত্তর ডি, পাঁচে উত্তর ডি। সামিয়া রহমান লিখছেন পাঁচে উত্তর ডি। মাসুম সওগাত লিখছেন পাঁচে উত্তর ডি। সামিয়া আক্তার নুপুরও লিখছেন পাঁচে উত্তর ডি। আচ্ছা আমি চলে যাই কি হবে। সিমিলি সম্পর্কে আমরা জেনেছি, মেটাফরও জেনেছি, ভার্স, ভার্সটা নতুন শব্দ এটা জানাচ্ছি। ভার্স হচ্ছে শ্লোক কবিতা, খুবই মর্মার্থক বেদনাদায়ী কবিতা, সেটা খুব সংক্ষিপ্ত প্রায় আকারের হয়, সেটা হচ্ছে ভার্স। আর পার্সনিফিকেশন যেটা একটু আগে গত স্লাইডে পড়লাম, এর আগের স্লাইডে পড়লাম যে পার্সনিফিকেশন কি, বস্তুকে, বস্তুকে ব্যক্তি হিসেবে মনে করা, বস্তুকে, বস্তুকে আবারও লিখে দিচ্ছি, লিখে দেন, বস্তুকে ব্যক্তি হিসেবে, ব্যক্তি হিসেবে কল্পনা করা, বস্তুকে ব্যক্তি হিসেবে কল্পনা করা। তাহলে কিভাবে বস্তুকে ব্যক্তি হিসেবে কল্পনা করতেছে? দ্য ওয়েভ বিসাইড দেম ড্যান্স, সমুদ্রের যে ঢেউ, এই ঢেউ মনে হচ্ছিল যে হচ্ছে তার পাশে ড্যান্স করছে, এই যে ঢেউ আসতেছে এটা মনে হচ্ছিল তার পাশে ড্যান্স করছে। ড্যান্স কে করে? ড্যান্স তো মানুষই করতে পারে, বাকি তো আমরা তুলনা করিনি। তো এই সেই ওয়েভস কে, এই সমুদ্রের ঢেউকে মানুষ হিসেবে, এইটা তো বস্তু, এই বস্তুকে ব্যক্তি হিসেবে তুলনা করে নিচ্ছি। তো তখন যেটা বস্তুকে ব্যক্তি হিসেবে তুলনা করে নিচ্ছি তখন সেটা হচ্ছে পার্সনিফিকেশন। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা এবার চলে যাব আমাদের লিটারারি টার্মও শেষ, আমরা এবার চলে যাব লিটারেচারে, আমরা এবার চলে যাব লিটারেচারে। লিটারারি টার্মে কালকের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন অলরেডি শেষ। এবার আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে যাচ্ছি, ক্লাসটা সবাই একটু শেষ পর্যন্ত থাকবেন, আশা করি এর থেকে হুবহু অনেক কমন পাবেন একটা সাজেশন ক্লাস। তো কেবে হু ইজ দ্য রাইটার অফ দ্য ফ্যারি কুইন, ফ্যারি কুইন এর লেখক কে? জানান তো ঝটপট করে জানান, ফ্যারি কুইন এর লেখক কে? ঝটপট করে জানান, ফ্যারি কুইনের লেখক কে? ফ্যারি কুইনের লেখক কে? ঝটপট কমেন্ট করে জানান। ঝটপট কমেন্ট করে জানান লিটারেচার 1 নম্বর প্রশ্নের উত্তর কি? ফ্যারি কুইনের লেখক কে? কমেন্ট করে জানান ফ্যারি কুইনের লেখক কে? ফ্যারি কুইনের লেখককে ঝটপট কমেন্ট করে জানান। ঝটপট কমেন্ট করে জানান। ফ্যারি কুইনের লেখককে একটু কমেন্ট করে জানান, আমি এখনো কমেন্ট দেখতে পাইনি। একে ছি, তাসনিম ছাড়া একে ছি, ছি 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 ছি, সবাই ছির কথা বলতেছে। ফ্যারি কুইনের লেখককে হচ্ছে না, হচ্ছে না, খালি সি বললে তো হবে না, ঝটপট কমেন্ট করে জানান। হ্যাঁ লামিয়া বলছে, লামিয়ার হয়েছে এডমন্ড স্পেন্সার, ফ্যারি কুইনের লেখক হচ্ছে এডমন্ড স্পেন্সার, এডমন্ড স্পেন্সার। বাকিগুলো হয়নি, স্যার ফিলিপ সিডনি না, ফ্রান্সিস বেকানো না, ক্রিস্টোফার মার্লো না। তাহলে ফ্যারি কুইনের লেখক কে? এডমন্ড স্পেন্সার। ফ্যারি কুইনের লেখক হচ্ছে এডমন্ড স্পেন্সার। আমরা এবার দেখবো পরবর্তী স্লাইডে ইনাদের আরো যে ইয়েগুলা, সেটা পরবর্তী স্লাইডে দেখবো, যে হচ্ছে এডমন্ড স্পেন্সারের আরেকটা লেখা হচ্ছে এস্টোপাল। স্যার এডমন্ড স্পেন্সারের আরেকটা ইয়ে হচ্ছে এস্ট্রোফেল, এস্ট্রোফেল, এডমন্ড স্পেন্সারের
আর একটা ইয়ে হচ্ছে এস্টোফেল। এডমন্ড স্পেন্সারের আর একটা ইয়ে হচ্ছে এস্টোফেল। এডমন্ড স্পেন্সারের আর একটা ই হচ্ছে এস্টোফেল, স্যার ফিলিপ সিডনি, এস্টোফেল এন্ড স্টেলা। এডমন্ড স্পেন্সারের হচ্ছে এস্টোফেল, এডমন্ড স্পেন্সার, ইনার হচ্ছে এস্টোফেল। আর যদি বলে এস্টোফেল এন্ড স্টেলা, এটা কার লেখা? এস্টোফেল স্টেলা হচ্ছে স্যার ফিলিপ সিডনির। এটা কার লেখা? স্যার ফিলিপ সিডনি। এস্টোফেল এন্ড স্টেলা কার লেখা? স্যার ফিলিপ সিডনি। তারপর যদি বলে অফ স্টাডিজ, অফ স্টাডিজ কার লেখা? অফ স্টাডিজ হচ্ছে ফ্রান্সিস বেকনের। অফ স্টাডিজ কার লেখা? অফ স্টাডিজ হচ্ছে ফ্রান্সিস বেকনের। অফ স্টাডিজ কার লেখা? অফ স্টাডিজ হচ্ছে ফ্রান্সিস বেকনের। আর যদি বলে ডক্টর ফাস্টাস, ডক্টর ফাস্টাস হচ্ছে কার লেখা? ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফাস্টাস কার লেখা? ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফাস্টাস কার লেখা? ক্রিস্টোফার মার্লো। আবারও বলছি, ডক্টর ফাস্টাস কার লেখা? আমার সাথে বলে মুখস্থ করে নিন। ডক্টর ফাস্টাস কার লেখা? ক্রিস্টোফার মার্লো। এস্টোফেল কার লেখা? এডমন্ড স্পেন্সার। এস্টোফেল এন্ড স্টেলা কার লেখা? স্যার ফিলিপ সিডনি। অফ স্টাডিজ কার লেখা? ফ্রান্সিস বেকনের। ডক্টর ফাস্টাস কার লেখা? ক্রিস্টোফার মার্লো। আমরা পরবর্তী স্লাইডে যাই। হু ইজ দ্য রাইটার অফ, হু ইজ দ্য রাইটার, আচ্ছা এখানে একটু স্পেলিং এ মিস্টেক হয়েছে, টাইপিং এর সময় রাইটার হবে অফ জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কার লেখা? জুলিয়াস সিজার কার লেখা? জুলিয়াস সিজার কার লেখা? ঝটপট কমেন্ট করে জানান যে হচ্ছে জুলিয়াস সিজার কার লেখা? জুলিয়াস সিজার কার লেখা? ঝটপট কমেন্ট করে জানান। জুলিয়াস সিজার, হু ইজ দ্য রাইটার অফ জুলিয়াস সিজার? জুলিয়াস সিজার কার লেখা? একটু ঝটপট কমেন্ট করে জানান। জুলিয়াস সিজার কার লেখা? দেখি কে পারেন। দুয়ে কি হবে? উইলিয়াম ওয়াটসন, রবার্ট হ্যারিক, জিবি শ, জর্জ বার্নার্ড শ। পূর্ণরূপ উইলিয়াম শেক্সপিয়ার কার লেখা? দিয়ে উত্তর কি হবে? জুলিয়াস সিজার। এটাও জাবির প্রশ্ন, এখানে ইয়ে করতে মনে নাই, এটাও জাবির প্রশ্ন। 17-18 সেশনে সম্ভবত আসছিল বি ইউনিটে, তখন শিফট আকারেই হতো, থার্ড শিফটে ছিল সম্ভবত। তো জুলিয়াস সিজার কার লেখা? ঝটপট করে জানান জুলিয়াস সিজার কার লেখা। মেয়ের নামা ঋতু, উনি লিখছেন উইলিয়াম শেক্সপিয়ার। সালমা ইরা লিখছেন উইলিয়াম শেক্সপিয়ার। অনেকে দুয়ে দিচ্ছেন। হ্যাঁ, উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ারের। আর বাকিগুলো হবে না কেন? বাকিগুলো তো ওনাদের লেখা না, ওনাদের লেখা পরবর্তীতে আমি দেখাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবেন, উইলিয়াম ওয়াটসন ইনাকে বলা হয় পোয়েট অফ নেচার। উইলিয়াম ওয়াটসনকে বলা হয় পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি। উইলিয়াম ওয়াটসনকে বলা হয় প্রকৃতির কবি। আচ্ছা, বাংলার প্রকৃতির কবি কাকে বলা হয়? বাংলা সাহিত্যে আসতে পারে, জিকেতেও আসতে পারে। বাংলার প্রকৃতির কবি কাকে বলা হয়? উইলিয়াম ওয়াটসনকে তো বলা হয় ইংরেজির প্রকৃতির কবি। বাংলার প্রকৃতির কবি কাকে বলা হয়? ঝটপট কমেন্ট করে জানান। বাংলার প্রকৃতির কবি কাকে বলা হয়? লামিয়া আক্তার কেয়া কমেন্ট করে ফেলছে জীবনানন্দ দাশ। হ্যাঁ, সময় কম যেহেতু জীবনানন্দ দাশকে বলা হয় বাংলার প্রকৃতির কবি। জীবনানন্দ দাশকে বলা হয় বাংলার প্রকৃতির কবি। এবার আমরা আসি, জীবনানন্দ দাশকে বাংলার প্রকৃতির কবি বলা হয়। আর উইলিয়াম ওয়াটসনের যে লেখাগুলো, উইলিয়াম ওয়াটসনের লেখা হচ্ছে লিরিক্যাল ব্লাড, লিরিক্যাল ব্লাড, ড্যাফোডিলস। ড্যাফোডিলসের আরেক নাম হচ্ছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। চার হবে না, ক্লাউড হবে। I wonder lonely as a cloud, I wonder lonely as a cloud। এটা উইলিয়াম ওয়াটসনের লেখা। লিরিক্যাল ব্লাড উইলিয়াম ওয়াটসনের লেখা। দ্য সলিটারি অফ র্যাপার, তিনটা ইম্পর্টেন্ট। দ্য সলিটারি অফ র্যাপার কার লেখা? উইলিয়াম ওয়াটসনের লেখা। উইলিয়াম ওয়াটসনের লেখা কি? দ্য সলিটারি অফ র্যাপার। এটা কার লেখা? উইলিয়াম ওয়াটসন। টু ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস কার লেখা? টু ড্যাফোডিলস হচ্ছে
রবার্ট হ্যারিক টু ড্যাফোডিলস কার লেখা? টু ড্যাফোডিলস হচ্ছে রবার্ট হ্যারিক। টু ড্যাফোডিলস কার লেখা? টু ড্যাফোডিলস হচ্ছে রবার্ট হ্যারিক। ম্যান এন্ড সুপারম্যান এন্ড হচ্ছে প্র্যাগমেশন, ম্যান এন্ড সুপারম্যান কার লেখা? জিবি শ, অর্থাৎ জর্জ বার্নার্ড শ, জিবি শ লেখা হচ্ছে ম্যান এন্ড সুপারম্যান। বুঝতে পারছেন? ঝটপট কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা, ঝটপট কমেন্ট করে জানান। ঝটপট কমেন্ট করে জানান। খাতায় লিখবেন, আচ্ছা লেখেন, সাইড দিচ্ছি, ঝটপট লেখেন, ঝটপট লেখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন। লেখার থেকে সময় তো বেশি লাগবে, স্ক্রিনশট নিয়ে রাখেন। ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর শেক্সপিয়ারের, এবার আমরা চলে যাচ্ছি শেক্সপিয়ার পড়বো। শেক্সপিয়ারের ট্র্যাজেডি আর কমেডি গুলো কোনগুলা ইম্পর্টেন্ট, ওরা তো অনেক, ইনাদের তো লেখনি অনেক, জাস্ট ইম্পর্টেন্ট কোনগুলা? ট্র্যাজেডির মধ্যে রয়েছে রোমিও এন্ড জুলিয়েট। ট্র্যাজেডি কি? শেক্সপিয়ারের। আমরা এখন পড়তেছি শেক্সপিয়ার। শেক্সপিয়ার হচ্ছে, শেক্সপিয়ারের ট্র্যাজেডি হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট, হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, সব শেক্সপিয়ারের। এই স্লাইডে যা আছে সব শেক্সপিয়ারের। শেক্সপিয়ারের ট্র্যাজেডি গুলো ইম্পর্টেন্ট কোনগুলো আসতে পারে? রোমিও জুলিয়েট। পরীক্ষা দিয়ে দিবে যে রোমিও জুলিয়েট কার লেখা, হ্যামলেট কার লেখা, সব শেক্সপিয়ারের। কিং লিয়ার কার লেখা? শেক্সপিয়ারের। ম্যাকবেথ কার লেখা? শেক্সপিয়ারের। ওথেলো কার লেখা? শেক্সপিয়ারের। আর কমেডি কোনগুলো আবার আসতে পারে, যে নিচের কোনটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি? ট্র্যাজেডি হ্যামলেট দিয়ে দিলো আর কমেডি থেকে তিনটা দিয়ে দিলো, তখন আপনার এটা বের করতে হবে যে কোনটা ট্র্যাজেডি শেক্সপিয়ারের। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঝটপট। কমেডির মধ্যে রয়েছে দ্য কমেডি অফ ইরর্স, দ্য মেনশন অফ ভ্যানিস, অ্যাজ ইউ লাইক ইট। প্রায় এটা প্রশ্ন আছে, অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের কোন ধরনের লেখনী? কমেডি। আর হচ্ছে মেজার ফর মেজার, আর কি? মেজার ফর মেজার। ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখেন, ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখেন, সময় অনেক কম, ঝটপট করেন। শেক্সপিয়ারের এই পাশে সব হচ্ছে ট্র্যাজেডি আর এইগুলো হচ্ছে সব কমেডি। দ্য টেম্পেস্ট এটাও শেক্সপিয়ারের। দ্য টেম্পেস্ট এটাও শেক্সপিয়ারের, এটাও শেক্সপিয়ারের। দ্য টেম্পেস্ট এটাও শেক্সপিয়ারের। এবার আমরা পড়বো জন মিল্টন। জন মিল্টন রোমান্টিক যুগের কবি ছিল। জন মিল্টন রোমান্টিক যুগের কবি ছিল। এনার পোয়েট্রি, দুটা পোয়েট্রি আমরা জানবো, প্রায় পরীক্ষাতে আসে, প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিজেম। কোন কারণে প্যারাডাইস লস্ট করেছিল আর প্যারাডাইস রিজেম করেছিল, এটা যদি আমি আলোচনাতে যাই, যদি আমাদের ওই যে বলা হয় যে যদি ইসলাম ধর্মের সাথে আমরা তুলনা করি, আমাদের ইসলাম ধর্মে যদি প্যারাডাইস লস্ট মানে প্রথম যে আদম আলাইহিস ইসলাম, উনি যে হচ্ছে স্বর্গ থেকে, ওটার অনুকরণে, ওটা পুরোপুরি লেখা না, ওটার অনুকরণ উনি একটা কাল্পনিক লিখছেন জন মিল্টন। তো উনাকে যে ওই যে একটা ফল খাওয়ার অপরাধে উনাকে বের করে দেওয়া হয়েছিল স্বর্গ থেকে, যেটা উনি অনুকরণে জন মিল্টন লিখছিলেন, এটার অনুকরণে প্যারাডাইস লস্ট। পরে যে হচ্ছে উনি আবার স্বর্গে ফিরে যেতে পেরেছিলেন অনেক অনুতাপের পরবর্তীতে, তখন সেটা হচ্ছে প্যারাডাইস রিজেম। তাহলে প্যারাডাইস লস্ট আর প্যারাডাইস রিজেম দুটো হচ্ছে পোয়েট্রি। কার লেখা? সেটা হচ্ছে জন মিল্টনের লেখা। পরে হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। অ্যান্ড্রু মার্ভেল দ্য ডেফিনেশন অফ লাভ। দ্য ডেফিনেশন অফ লাভ কার লেখা? অ্যান্ড্রু মার্ভেলের। দ্য ডেফিনেশন অফ লাভ কার লেখা? অ্যান্ড্রু মার্ভেলের। এক কথায় ঝটপট লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন, দ্য ডেফিনেশন অফ লাভ কার লেখা? অ্যান্ড্রু মার্ভেলের। তারপর জোনাথন সুইফট। জোনাথন সুইফটের আপনারা অনেকেই পড়ে থাকবেন গালিভার্স ট্রাভেল আর টেল অফ টু সিটি, দুটা লেখনী, গালিভার্স ট্রাভেল আর টেল অফ টু সিটি। এদের অনেক লেখনী, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে তুলে ধরছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলোই কালকের জন্য। যে জনথন সুইফটের
দুটা লেখনী হচ্ছে গালিভার্স ট্রাভেলস আর এ টেল অফ টু সিটি, গালিভার্স ট্রাভেলস আর এ টেল অফ টু সিটি। সালমাইরা লিখছেন স্যার আপনি মাশাআল্লাহ অনেক ভালো পড়ান, বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ সালমাইরা। তাহমিদা হামিদ লিখছেন দা ডেনোটেশন অফ লাভ এন্ড মার্বেল লাইক, রাইট রাইট। তো জর্ডান শিফটের দুইটা তোমরা দেখলাম। পরবর্তীতে আমরা চলে যাব আলেকজান্ডার পোপে। আলেকজান্ডার পোপের লেখাগুলো পোয়েম। পোয়েম কি আছে? দ্য রেপ অফ দ্য লক, এটা কে হবে? এলও সি কে হবে, সি কে হবে। দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপের যে পোয়েম সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। ট্রান্সলেশন দুটা গ্রন্থ, ইলিয়াড আর হচ্ছে ওডিসি। ইলিয়াড আর ওডিসি এটা হচ্ছে ট্রান্সলেশন দুটা গ্রন্থ। কার লেখা? সেটা হচ্ছে আলেকজান্ডার পোপে। এই ইলিয়াড আর ওডিসি অন্ধকবি হোমার, এই দুটার মূল রাইটার কে? এই দুটার মূল রাইটার হচ্ছে অন্ধকবি হোমার, অন্ধকবি হোমার। আর এই হোমারের লেখনীর ট্রান্সলেশন দুটা করছেন কে? ইলিয়াড আর ওডিসি ট্রান্সলেশন কে করছেন? তিনি করছেন হচ্ছে আলেকজান্ডার পোপে। কে করছেন? আলেকজান্ডার পোপে। তো ইলিয়াড ওডিসির ইয়ে কে আপনার ট্রান্সলেশন করছেন কে? আলেকজান্ডার পোপে। মূল রাইটার কে? অন্ধকবি হোমার। আর কোটেশন, দুটা কোটেশন আমরা প্রায় বলি এ লিটিল, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এল আই টি টি এল ই, লিটিল। এ লিটিল লার্নার, লার্নার এখানে লার্নার হবে। এ লিটিল লার্নার ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা প্রবাদ আছে না? এই অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা প্রবাদ আছে না? সেই প্রবাদের প্রবাদটা আছে আলেকজান্ডার পোপে। এতদিন অনেকেই জানতাম না, বাট প্রায় ঝগড়া বাঁধলে আমরা ফ্রেন্ডদের মধ্যে কথাটা বলতাম যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী এর প্রবাদের প্রবাদ থেকে আলেকজান্ডার পোপে। আরেকটা আছে টু ইরর ইজ হিউম্যান, টু ফরগিভ টু ডিভাইন। টু ফরগিভ এখানে টু হবে একটা, টু ডিভাইন। যাই হোক, এই দুটা প্রবাদের প্রবক্তা কে? এই দুটা প্রবাদের প্রবক্তা হচ্ছে আলেকজান্ডার পোপে। ঝটপট স্ক্রিনশট দেনি। পরবর্তীতে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের হচ্ছে তিনটা আমরা লেখনী পড়বো। সংস অফ ইনোসেন্স, সংস অফ ইনোসেন্স কার লেখা? উইলিয়াম ব্লেকের। সংস অফ এক্সপেরিয়েন্স, সংস অফ এক্সপেরিয়েন্স কার লেখা? এটা উইলিয়াম ব্লেকের। দ্য স্কুল বয়, এটা টেক্সট বুকে আছে। দ্য স্কুল বয় এটা টেক্সট বুকে আছে। এটা কার লেখা? এটা হচ্ছে উইলিয়াম ব্লেকের লেখা। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, ও ফাদার এন্ড মাদার, ও ফাদার এন্ড মাদার প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। এই যে লাইনটা, এইখানে যে দুটা লাইন তুলে দেয়, ও ফাদার এন্ড মাদার প্লিজ ফরগিভ মি, মানে আমাকে, ও বাবা মা আমাকে ক্ষমা করো, এই স্কুল থেকে আমাকে রেহাই করো। এই যে দ্য ডোর, দুটা লাইন, দ্য ডোর ফোর্স টিচার গিভস জয়লেস লিসন, দ্য ডোর ফোর্স টিচার গিভস জয়লেস লিসন। ও যে গোমরা মানে গোমুখ টিচার, যার কথায় কোনো রসকস নাই, উনি আমাকে যে পড়াচ্ছেন, এই পড়ানো থেকে ও ফাদার এন্ড মাদার প্লিজ ফরগিভ মি, আমাকে এখান থেকে রক্ষা করো, আমাকে এখান থেকে ক্ষমা করো। এই লাইন দুটা তুলে দিয়ে প্রায় বলে যে এটা কার লেখনী? সেটা হচ্ছে উইলিয়াম ব্লেকের লেখনী। তারপর হচ্ছে লর্ড বাইরনের কি লেখা? লর্ড বাইরন হচ্ছে শি ওয়াকস ইন বিউটি, ডন ডন জন, ডন জন। লর্ড বাইরনের কি লেখা? শি ওয়াকস ইন বিউটি, ডন জন।
পরবর্তীটা হচ্ছে পিবি শেলি। পিবি শেলির লেখনীগুলো কি কি চারটা আমরা পড়বো। পিবি শেলি পুনর হচ্ছে পার্সি বেশি শেলি, পার্সি বেশি শেলি। পিবি শেলির পুনর কি পার্সি বেশি শেলি। তার ইয়ে হচ্ছে দ্য স্পিড অফ সলিটিউড, দ্য রিভোল্ট অফ ইসলাম, ওজামান্ডিস। এটা প্রায় আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট 100%। যদি পিবি শেলি থেকে দেয় তাহলে ওজামান্ডিস দেওয়ার প্রায়োরিটি বেশি থাকবে। আর হচ্ছে ওডি টু দ্য শাইলক। আচ্ছা, এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। লেখক হচ্ছে জন কিটস। জন কিটসের লেখা হচ্ছে ইসাবেলা, অডিও টু অটম, অডিও টু নাইটেঙ্গেল। ইসাবেলা, অডিও টু অটম, অডিও টু নাইটেঙ্গেল। ইসাবেলা, অডিও টু অটম, অডিও টু নাইটেঙ্গেল। আলফ্রেড টেনিসনের হচ্ছে উলসেস। আলফ্রেড টেনিসনের লেখনী কি উলসেস। আলফ্রেড টেনিসনের লেখনী কি উলসেস। চার্লস ডিকেন্সের লেখা হচ্ছে অডিও টু হবে, এখানে অডিও টু হবে, অডিও টু অফ টু সিটিজ। অলিভার টুইস্ট, এ ডেট অফ টু সিটিজ হবে, সরি, এ ডেট অফ টু সিটিজ। অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন, প্রায় এটা নাই। গ্রেট এক্সপেকটেশন কার লেখা, সেটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। চার্লস ডিকেন্সের লেখা, চার্লস ডিকেন্সের জন্য লেখা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। ঝটপট স্ক্রিনশট দিয়ে নেন। খুবই সংক্ষিপ্ত আকারে আজকে বুঝাচ্ছি, খুবই সংক্ষিপ্ত আকারে, ঝটপট স্ক্রিনশট দিয়ে নেন, ঝটপট স্ক্রিনশট দিয়ে নেন। ঝটপট দিয়ে নেন। ঝটপট স্ক্রিনশট দিয়ে নেন। পরবর্তীটা হচ্ছে লেখক কি ইএম ফস্টার। ইএম ফস্টার, ইএম ফস্টার লেখা কি এ প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা, ইএম ফস্টারের। ইমিলি ডিকিনসনের কার লেখনী কি আই ডাইড টু ডিউটি। আই ডাইড টু ডিউটি কার লেখা, ইমিলি ডিকিনসন। ইমিলি ডিকিনসনের লেখা কি আই ডাইড টু ডিউটি। ইমিলি ডিকিনসনের লেখা আই ডাইড টু ডিউটি। আবার রবার্ট ফ্রস্টের লেখা আউট কবিতা। এই আউট কবিতা টেক্সট বুকে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কার লেখা, রবার্ট ফ্রস্টের। আর আরনেস্ট হেমিংওয়ে, এই হেমিংওয়ের লেখা কি দ্য ওয়ারম্যান এট দ্য ব্রিজ। দ্য ওয়ারম্যান এট দ্য ব্রিজ। এই প্যাসেজটা থেকে আমি বলছি গত ক্লাসে, এই প্যাসেজটা থেকে আপনার লিটারেচারেও প্রশ্ন আসতে পারে। আবার প্যাসেজটা থেকে উইদাউট ক্লুতে একটা ওয়ার্ড উঠাই দিও প্রশ্ন করতে পারে। একটা ওয়ার্ড উঠাই দিয়ে উইদাউট ক্লু আকারে প্রশ্ন দিতে পারে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প। এই গল্পটা আর টেক্সট বুকে জেরির যে গল্পটা আছে না, জেরির, ওইটা দুইটা থেকে একটা প্রশ্ন আপনি 100% পাবেনই। এটা থেকে পাবেনই। আর ওই যে এখানে তিনটা গল্প ছিল, জেরির গল্পটা, আর ওই যে প্যারট টেলস, এই প্যারট টেলস, আর হচ্ছে দ্য ওয়ারম্যান এট দ্য ব্রিজ। দ্য ওয়ারম্যান এট দ্য ব্রিজ, এই তিনটা থেকে দুইটা প্রশ্ন আপনি পাবেন 100% লিখে নিয়ে যান ইনশাআল্লাহ। তারপরে ল্যাংস্টন হিউজের কি ড্রিম হবে, ড্রিম। ল্যাংস্টন হিউজের ড্রিম। ল্যাংস্টন হিউজের লেখনী কি ড্রিম। মনিকা আলীর ব্রিকলেন। মনিকা আলীর ব্রিকলেন অনেকে পড়ে থাকতে পারে। আনটোল্ড স্টোরি, দ্য আনটোল্ড স্টোরি, এটা কার লেখা, মনিকা আলীর। দ্য আনটোল্ড স্টোরি কার লেখা, মনিকা আলীর। স্ক্রিনশট দিয়ে নেন ঝটপট।
রাব্বি ইসলাম লিখছেন ভাইয়া কমন না পেলে কিন্তু আপনার বিয়ে হবে না। কমন পাবেন ইনশাল্লাহ, আমারও বিয়ে হবে ইনশাল্লাহ। ঝটপট স্ক্রিনশট দেন। তারপরে আমরা চলে আসছি প্রায় শেষ মুহূর্তে, সেটা হচ্ছে তাহমিনা আনাম। তাহমিনা আনাম, তাহমিনা আনামের এটা ভেরি ভেরি, এই যে এই স্লাইডটা সবচেয়ে বেশি ভেরি ভেরি, হ্যাঁ লিটারেচারে। তো কি হচ্ছে এ গোল্ডেন এজ, এ গোল্ডেন এজ দ্য গুড মুসলিম, দুটা মনে রাখবেন, খুব ইজিলি মনে রাখবেন। তাহমিনা আনাম এ গোল্ডেন এজ গুড মুসলিম। উনি কে? তাহমিনা আনাম কে? এনার মূল অরিজিন আমাদের এই বাংলাদেশি, ইনি কিন্তু বাংলাদেশি, ইনি কিন্তু বাংলাদেশি। ইনি বসবাস করেন লন্ডনে এবং লেখনীগুলো সব ইংরেজিতে। লন্ডনে ইনি বসবাস করেন। ইনার মূল অরিজিন হচ্ছে আমাদের বাংলাদেশি, এজন্য আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, এটা বারবার আসছে। এ গুড মুসলিম, গোল্ডেন এজ দ্য গুড মুসলিম, কার লেখা? তাহমিনা আনামের। কার লেখা? তাহমিনা আনামের। তারপর কি? আর কে নারায়ণ, ইন্ডিয়ান রাইটার। আর কে নারায়ণ হচ্ছে সোয়াম এন্ড ফ্রেন্ডস, নেক্সট সানডে, প্রায় নেক্সট সানডে, কার লেখা? আর কে নারায়ণের। ভিএস নাইপাল, ভিএস নাইপালের লেখা কি? এ হাউস অফ মিস্টার বিশ্বাস, প্রায় আসে, এটা কার লেখা? এ হাউস অফ মিস্টার বিশ্বাস, কার লেখা? ভিএস নাইপাল। আর সালমান রশিদি, সালমান রশিদির হচ্ছে মিডনাইট চিলড্রেন। সালমান রশিদির লেখনী কি? মিডনাইট চিলড্রেন। শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। লামিয়া জানান লিখেছেন শেষই তো হয় না, শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। এটাই সম্ভবত শেষ স্লাইড ছিল কিনা জানি না, তো এটাই শেষ স্লাইড ছিল। তো এই বিষয়ে যদি কোনোটা না বুঝতে পারেন, বিস্তারিত জানতে হচ্ছে আমাকে নক দিতে পারেন, বা হচ্ছে আমাকে নক দিতে পারেন, বা হচ্ছে ইনবক্সে বা ইংলিশের যে কোনো ভাইয়া আছে আমাদের, ওনাদের নক দিতে পারেন। বিস্তারিত আদার্স কোনো যদি না বুঝে থাকেন আমাকে নক দিতে পারেন, আমি একটা কমেন্ট করছি, নক দিতে পারেন। আর হচ্ছে এই যে ইংলিশের যে আমাদের যে ভাইয়ারা আছেন, ইনাদের নক দিতে পারেন, বা এর ইনবক্সে আমাদের মূল পেজের ইনবক্সে নক দিতে পারেন। যে কোনো বিষয় জানতে হলে এখান থেকে বিস্তারিত জানা যাবে। আজকের ক্লাস আমি বেশি দীর্ঘায়িত করব না। আগামীকাল আজকে যে সাজেশনটা দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত একদম মরফোলজি, সিমেন্টিক্স, লিটারেরি টার্মস এন্ড লিটারেচার, চারটা টপিকের উপর আশা করতেছি ইনশাল্লাহ কালকে 3 থেকে 5 মার্ক বি ইউনিটে কমন পাবেন। আর কালকে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের লিজেন্ড কেয়ারের টিম, আমি সহ লিজেন্ড কেয়ারের অনেক টিমের অনেক মেম্বারই, অনেক স্যাররাই হচ্ছে কালকে ক্যাম্পাসে আমরা থাকবো, শহীদ মিনারে কালকে থাকবো। পরীক্ষার পর আমাদের সাথে দেখা করতে পারবেন, বা বিস্তারিত কোনো কিছু জানতে হলে, বুঝতে হলে, ইনফরমেশন নিতে হলে দেখা করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই হচ্ছে, শেষ করলাম। কোনো কিছু না বুঝলে কমেন্ট করতে পারেন। আর এগুলো অন্য ভার্সিটিতে আসবে, হ্যাঁ এগুলো অন্য ভার্সিটিতেও আসবে, এগুলো অন্য ভার্সিটিতেও আসবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই হচ্ছে, স্থগিত করছি। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।